নুরুল হক নূর আওয়ামী লীগ আমলে জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সারা দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে একাধিকবার মার খেয়েছেন। মার খেতে খেতে সারা দেশের মানুষ বলা শুরু করেছিল যে ছাত্রলীগ নূরকে মেরে মেরে নেতা বানিয়ে ফেলতেছে। জুলাই আন্দোলন যখন চলতেছিল শুরুর দিকেই সরকার নূরকে ধরে নিয়ে রিমান্ডে দেয়। মানে আগে সরকার মনে করতো যদি কেউ সরকারের বিপক্ষে ষড়যন্ত্র করে থাকে তবে তার ভিতরে নূর থাকবে এক নম্বরে। পরিস্থিতি আসলে এমনই ছিল। তাই জুলাই অভ্যুত্থানে নূরের ভূমিকা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। নুরুল হকের অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু আর্মিদের হাতে চূড়ান্ত লেভেলের মার খাইছে। আর এত এত মার খাওয়া হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করা নূরকে একটা বিশাল ফিগারে পরিণত করেছিল। যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের পতন, সেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 2018 সালে। সেটার নেতৃত্ব দিয়েছিল এই নুরুল হক নূর। আজকে এনসিপিতে যেসব তরুণ নেতৃত্ব দেখা যাচ্ছে তাদের অনেকের রাজনীতি শুরু হয়েছিল এই নূরের সাথেই। আর হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কারের জন্য নুরুল হক নূর কথা বলেছেন। শুধু একটা নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, রাষ্ট্রের সংস্কার করতে হবে, এমন কথাগুলো নুরুল হক নূর বলেছেন। আর আজকে সেই নুরুল হক নূর যখন জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন, প্রতিমন্ত্রী হয়ে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, সেই সময় তার সেই পুরনো কণ্ঠস্বরটা হারিয়ে গেছে। এই নুরুল হক নূরের মতো আরো দুজন আছেন যারাও হাসিনা আমলে জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। নুরুল হক নূরের মতো এত বেশি মার তারা খান নাই, কিন্তু হাসিনা আমলে মাথা উঁচু করে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছেন। একজন জুনায়েদ সাকি, আরেকজন আন্দালিব রহমান পার্থ। এরাও দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে জেল জুলুম সহ্য করে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন। কিন্তু যেই সংসদে আসলে অন্যায়ের প্রতিবাদ এবং জন আকাঙ্ক্ষার কথা বলার মূল জায়গা, সেখানে গিয়ে এদের কণ্ঠস্বরটাও চুপসে গেছে। যে জুনায়েদ সাকি জুলাই সনদ এবং রাষ্ট্র সংস্কার নিয়ে সারা দেশে আলাপ উঠাইছিলেন, সেই জুনায়েদ সাকি আজ সংস্কার, জুলাই সনদ এবং সংবিধান ইস্যুতে চুপ। যেই আন্দালিব রহমান পার্থ আইনের ধারা এবং সংবিধানের ধারা ধরে ধরে মানুষের কথার যুক্তি খণ্ডন করতেন, সেই আন্দালিব রহমান পার্থ আজ সংস্কার এবং সংবিধান ইস্যুতে নীরব। জুলাই আন্দোলনের সময়কার কথা আর তার এখনকার সংসদের কথার ভিতরে বহুত ফারাক। তবে তিনি সরব হয়েছেন তার শরিক দল বিএনপির সম্মান রক্ষায়, বিএনপির অস্তিত্ব রক্ষায়। দেখেন, নেতাদেরকে অন্যের তুষামোদি করতে আমরা দেখেছি। ইশরাক হোসেন বিএনপির লোক, সে বিএনপির তুষামোদি করবে, দলের প্রধানের তুষামোদি করবে, সেটা মানা যায়। কিন্তু পার্থ সাহেব তো নিজেই একটা দলের প্রধান, তার জনপ্রিয়তা আছে ব্যাপক পরিমাণে। উনার কেন তার শরিক দলের তুষামোদি করা লাগবে? কেন তাকে জিয়া পরিবারকে নিয়ে বিশাল ডিফেন্স তৈরি করতে হবে? ব্যাপারটা একটু বেশি তেলবাজি না? দেখেন, যে তিনটা দলের ভিন্ন ভিন্ন তিনজন নেতা যারা কিন্তু হাসিনা আমলে ভুকাল ছিলেন, আর এরাই এখন বৃহৎ দল বিএনপির ছায়ায় নির্বাচনে জিতে সংসদে গেছেন এবং সেখানে গিয়ে চুপ হয়ে গেছেন। না পারতেছেন সংসদে পারফর্ম করতে, না পারতেছেন জনগণের জন্য কথা বলতে। কেন? উত্তরটা খুবই সহজ। কেউ যদি নিজের ক্যাপাসিটিতে নির্বাচিত হয়ে সংসদে যাইতো, তবে কথা বলার সময় তাকে অন্যদিকে তাকাইতে হতো না, কাউকে নিয়ে ভাবতেও হতো না। যেমন রুমিন ফারহানা, সাবেক বিএনপি নেত্রী, কিন্তু এবার তিনি স্বতন্ত্রভাবে নিজের যোগ্যতায় নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তাই তিনি সরকারের বিপক্ষে কথা বলতে পারতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করতে পারতেছেন। কিন্তু ওই তিনজন পারতেছেন না, তারা সরকারকে ডিফেন্স করতেছেন। দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা জনগণের একটা ভরসার জায়গায় ছিলেন, আপনারা জনগণের জন্য ভোকাল ছিলেন, আপনাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল, আপনারা জনগণের কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, এটাই মানুষ চাইতো। কিন্তু ক্ষমতায় গিয়েছেন আর চুপ হয়ে গেছেন। আপনাদের এই চুপ হয়ে যাওয়াটা একটা জিনিস প্রমাণ করে যে আপনারা হয়তো আসলেই নিজের যোগ্যতায় সংসদে যেতে পারতেন না। আপনাদের এই নিষ্ক্রিয়তা আপনাদের দলের ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা আজীবন অন্যের ছায়াতেই থাকবেন, নিজেরা হয়তো কখনোই বড় গাছ হয়ে উঠতে পারবেন না।